স্বাগতম। শুরু করছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের আজকের পর্ব। দেখুন, আজকের পর্বের মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ফ্রন্ট অফিস। ফ্রন্ট অফিস ব্যাক অফিসের ব্যাপার আপনারা অনেকেই বোঝেন না। না বুঝলে সেটা লজ্জার নয়, কারণ আমিও খুব যে একটা ভালো বুঝি এমন নয়। তো কি ব্যাপারটা জানেন তো, অনেকটা সোজা করে দিই যে একটা হোটেল, মস্ত বড় 5 স্টার হোটেল, সেই হোটেলের একদল ছেলে পাশ করে, ডলফিন থেকে পাশ করে, তাদের টার্গেট থাকে যে আমি কুক হব, কিচেনে যাব, কারণ ভ্যারাইটি রান্না বান্না ইত্যাদি ইত্যাদি করব। আরেক দলের থাকে রুম সার্ভিস, যে আপনার বিছানাপত্র কীরকম হবে, আপনার ঘরটা কিভাবে সাজানো যাবে, কোনটা আপনার পছন্দ। অনেক সময় বিখ্যাত লোকেরা আসে, তাদের কিছু চয়েসেবল জিনিস থাকে, তার জন্য একটা ফুল সাজিয়ে রাখা বা তার রুমে খাবারটা পাঠিয়ে দেওয়া, এই নানাবিধ কাজ থাকে। আর ফ্রন্ট অফিসের আরেকটা কাজ যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি ঢুকছেন, আপনার রিসেপশন করা, আপনার মানে এদের ইয়েতে হোটেলের যে বুক রয়েছে তার মধ্যে, লগ বুকের মধ্যে আপনার নামটাকে লেখা, সই করিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি বিস্তর কাজ। তো এই যে কাজগুলোর মধ্যে ভ্যারাইটি থাকে, তো ভ্যারাইটির মধ্যে আজকে আমরা সাবজেক্টটাকে একটু সরিয়ে নেব। খাওয়া দাওয়ারের অনুষ্ঠান তো অনেক দেখিয়েছি, ফ্রন্ট অফিস এবং রুম সার্ভিস। কারণ আমাদের মধ্যে অগ্নিবোধ দাস বর্মন উপস্থিত আজকে, তিনি হচ্ছেন কি HOD রুমস ডিভিশন, ফ্রন্ট অফিস ফ্যাকাল্টি। তো মানে অগ্নিবাবু বাবুর সঙ্গে আমার কিন্তু ডলফিনে গিয়েই আলাপ হয়েছিল, তাই তো? একদমই তাই, মনে পড়ছে। ভারী চমৎকার মানুষ, খুব মিষ্টি চেহারা, তেমন মিষ্টি ব্যবহার। তো আমি প্রথমেই যেটা আমার জিজ্ঞেস করছি যে ফ্রন্ট অফিসের কাজটা কি? ফ্রন্ট অফিস বেসিক্যালি দেখুন, ফ্রন্ট অফিস হলো আমাদের হোটেলে যখন গেস্ট আসে প্রথম, তার ওয়েলকামিং জন্য যে লাগে, মানে বুকিং করছে, যে বুকিং এর ব্যাপারটা পুরো ফ্রন্ট অফিস দেখে। ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্টই হলো ফ্রন্ট অফিস। মানে প্রথম যে কন্ট্যাক্ট করছে সেটা কি করছে, গেস্ট রিজার্ভেশন বানাচ্ছে, সেই রিজার্ভেশনটা একটা পার্ট অফ ফ্রন্ট অফিস। মেলে পাঠাচ্ছে, নইলে হয়তো ফোনে করছে, না হলে ধরুন কোনো থার্ড পার্টির থ্রু বুকিং করছে, মেক মাই ট্রিপ বা গো আই বিবো, বা ধরুন যাত্রা, এর থ্রু বুকিং করছে, ট্রাভেল এজেন্টের মাধ্যমে করছে। বা ডাইরেক্টলি যদি কোনো কল করে, সেটা ফ্রন্ট অফিসের একটা পার্টে আসে, সেটা হলো রিজার্ভেশন বলা হয়। ঠিক আছে, এবার বুকিং করার পরে ফার্স্ট স্টেজ ওটা হলো প্রি অ্যারাইভাল। তারপরে যখন স্টেজ আসে, যখন অ্যারাইভাল হয়, যখন হোটেলে আসে, তার রেজিস্ট্রেশন করানো, মানে রুম দেওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হয়, তার সার্টেন ডিটেলস নেওয়া, ঠিক আছে। তারপর তার চেক ইন করানো, তাকে ওয়েলকামিং করা, ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া, এক ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া, হ্যাঁ এটাও হয়। তারপর আরতি টিকা করা, তার জন্য আরতি টিকা গার্ল্যান্ডিং, যেটা থালা নিয়ে একদম পুরো টিকা দেওয়া হয় গেস্টের জন্য, ওই জিনিসটা করা, এইগুলো করা হয়। সব ক্ষেত্রে হয় নাকি ওই খেলোয়াড়রা যখন আসে? না দেখুন, ওটা জেনারেলি ওয়েলকাম ড্রিঙ্কটা সব গেস্টের জন্য প্রযোজ্য, হ্যাঁ, বাট ওইটা সব গেস্ট, ওটা জেনারেলি ভিআইপি গেস্টদের জন্য করা হয় বেসিক্যালি। যে একটা টিম আসছে কোনো একটা বড় কোম্পানি থেকে, হ্যাঁ, তো তাদেরকে ওইভাবে ওয়েলকাম, বা বিদেশি কোনো একটা ডেলিগেশন আসছে, হ্যাঁ একদমই, বা ক্রিকেটাররা যাচ্ছে, একদমই তাই, ওটা ওর জন্য করা হয়। আর এছাড়াও তো প্রথমে তারপর রুম অ্যাসাইনমেন্ট করার পরে কি হ্যান্ডেল করা, কিটা দেওয়া গেস্টকে, গেস্ট যাতে রুমে যায়, কোন রুমে তাকে অ্যাসাইন করা হয়েছে, কি ধরনের রুম আছে, তাকে রুম পর্যন্ত নিয়ে যাওয়া, রুমের ব্যাপারে বোঝানো যে এটা এই ধরনের রুম। মানে যে এত মানে বাইরে এত ওয়েটার থাকে কি যে মালপত্র নিয়ে যাওয়ার জন্য? না, বেল বয় থাকে, ওই যে হ্যাঁ মানে যিনি লাগেজ নিয়ে যান তাকে বেল বয় বলা হয়। আচ্ছা, বেল বয়। তো বেল বয়কে আপনার স্টুডেন্টরা যারা ধরুন ওই ফ্রন্ট অফিসে কাজ করছে, তারা বলবে যে আচ্ছা 619 নম্বর, 620 নম্বর, পার্টিকুলার ওই যে রুম কি দেওয়া হচ্ছে, এটা কি জ্যাকেটে দেওয়া হয়, কি জ্যাকেটের মধ্যে নেম অফ দ্য গেস্ট আর রুম নাম্বারটা লেখা থাকে, যেই রুমে নিয়ে যাওয়া হবে গেস্টকে ওইখানে নিয়ে যাওয়া হয়। রুমে গিয়ে তারপর রুমের ব্যাপারে বোঝানো, যদি গেস্ট শুনতে চায় তাহলে রুমের ব্যাপারে বোঝানো হয়। আর ধরুন অনেক সময় হয় না, গেস্ট অনেক দূর থেকে ট্রাভেল করছে, টায়ার্ড আছে, শুনতে চাইলো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বোঝাবো না। কিন্তু এইটা একটা স্টে, তারপর তো স্টে করছে, তখন থাকছে, মানে ফ্রম দ্য টাইম হি ইজ বুকিং দ্য হোটেল টিল দ্য টাইম হি ইজ চেকিং আউট, পুরো ফ্রন্ট অফিসের দায়িত্ব। আপনি ধরুন আমি বম্বেতে যাচ্ছি, কলকাতার কোনো একটা কর্পোরেট, ধরুন সিটিভিএন থেকেই যাচ্ছি, তো সিটিভিএনের গাড়ি আমাকে ক্যালকাটা এয়ারপোর্টে পৌঁছে দিল, নেতাজি সুভাষ বিমানবন্দরে। তা আমি বম্বেতে যখন পৌঁছালাম, মুম্বাইতে ছত্রপতি শিবাজি এয়ারপোর্টে, তো সেখানে থেকে আমার হোটেলের বুকিং করা রয়েছে। তো সেক্ষেত্রে কি
ফ্রন্ট অফিস গাড়ি পাঠিয়ে দেবে তাদের? হ্যাঁ একদমই তাই, ওখানে একটা ফ্যাসিলিটি আছে কনসিয়াজ বলা হয় বা ট্রাভেল ডেস্ক, কনসিয়াজ বা ট্রাভেল ডেস্ক, তাদের কাজ হলো বেসিক্যালি মানে গাড়ি বুকিং করে দেওয়া। গেস্ট যদি চায়, যখন রিজার্ভেশন করা হচ্ছে গেস্টকে সার্টেন ডিটেলস নেওয়া হয়, যেরকম ধরুন নাম, কত দিনের জন্য বুকিং করছেন, কত জনের জন্য বুকিং করছেন, আপনার কি গাড়ি লাগবে কি লাগবে না, তার চার্জেস কত, এগুলো সবই বলে দেওয়া হয় গেস্টকে। এবার হোটেলের গাড়ি যদি গেস্ট নিতে চায় অবশ্যই গাড়ি পাঠিয়ে দেবো। আরেকটা জিনিসও জিজ্ঞেস করা হয়, যেরকম ধরুন গেস্টের কত লাগেজ আছে, সেই অনুযায়ী বড় গাড়ি পাঠাবো না ছোট গাড়ি পাঠাবো, সেই জিনিসটাও করা হয়। বা ফ্যামিলি মেম্বার? হ্যাঁ ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তাহলে লাগেজও বেশি থাকবে, সেই অনুযায়ী গাড়ি পাঠাবো। আমাদের হোটেলে যেরকম, আমি যেরকম ম্যারিয়েটে কাজ করেছি, 3 ধরনের গাড়ি ছিল। এবার গেস্ট যেরকম বলতো সেই অনুযায়ী আমরা গাড়ির চার্জেসও বলে দিতাম আর গাড়ি পাঠাতাম। চমৎকার ব্যাপার। আপনারা শুনছেন যে হোটেলের গল্প, তো সেই হোটেলের গল্প শুরুটাই এত ইন্টারেস্টিং যে আপনার ফ্লাইট গিয়ে মুম্বাই এয়ারপোর্টে নামলো, সঙ্গে সঙ্গে গাড়ি এসে আপনাকে তুলে নিয়ে গেল, হোটেলের রুম রেডি করা রয়েছে, আপনি গিয়ে চেক ইন করলেন, আপনার আইডেন্টিটি কার্ডটা দেখাতে হয় সেখানে, সেটা দেখালেন, আপনাকে রুমে নিয়ে যাওয়া হলো, একটা ওই কি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। অপূর্ব, মানে এই কাজগুলো এত গ্ল্যামারাস, মানে দুর্দান্ত। এবং আপনি বললেন যে ম্যারিয়েটসে আপনি হ্যাঁ ছিলেন। ম্যারিয়েটে ছিলাম, হোটেলেও ছিলাম, দুটো ব্র্যান্ডেড হোটেলে কোম্পানিতে আমি ছিলেন, কাজ করেছি। তো ওখানে গেছি, হ্যাঁ কিন্তু ম্যারিয়েটটা ওই একটা মানে কলকাতার একটা হোটেলে আমার বাদ পড়ে গেছে কোনো ফরচুনেট। হ্যাঁ ওখানে আমি কাজ করেছি, আমি প্রায় 3-3.5 বছর কাজ করেছি ওখানে। কতদিন আগে? মানে আমি লাস্ট কাজ করেছি 2020 অবধি আর কি, তারপরে আমি আর করিনি ওখানে আর কি। মানে হোটেলে ছিলাম আমি প্রায় ধরুন 2016 থেকে শুরু করে 2020 পর্যন্ত। বাহ, দারুণ ভালো। এবার আপনার সঙ্গে একটা কথা বলি, এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে মানে হোয়াই আই উইল চুজ your institution? দেখুন ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে যদি কেউ যেতে চায়, তার আমার যেরকম একটা অ্যাবিলিটি ছিল, আই লাভ টু টক উইথ গেস্ট, ডিফারেন্ট কাইন্ড অফ গেস্ট, বিকজ ফ্রন্ট অফিসে থাকলে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেহেতু বিভিন্ন দেশের মানে গেস্ট আসবে এখানে আর তাদের বিভিন্ন আইডিয়াস থাকবে, তো ফ্রন্ট অফিসে থাকলে আপনি তাদের সাথে ইনভলভ হতে পারবেন, তাদের আইডিয়া নিতে পারবেন, প্লাস তাদের কালচারের ব্যাপারেও জানতে পারবেন। তো আমি এইসব ব্যাপারে বরাবরই ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমি কথা বলতে খুব ভালোবাসি। তো কথা বলতে যদি কেউ ভালোবাসে বা বিভিন্ন গেস্টদের আইডিয়া নিতে ভালোবাসে, তার জন্য ফ্রন্ট অফিস একদম পারফেক্ট মানে ডিপার্টমেন্ট। কারণ মানে আমি কথা বলার ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট যেরকম বললাম ফ্রন্ট অফিস, সেহেতু গেস্ট বিভিন্ন আসবে, যে গেস্টদের কমপ্লেন হ্যান্ডলিং করা, গেস্টদের কী কী কোয়েরিজ আছে সেগুলো বলা, বা ধরুন হোটেলের ব্যাপারে জানতে চাইছে সেইগুলো বলা, সেইগুলো সবই ফ্রন্ট অফিসের থ্রুই করা হয়। বুঝলাম। একটা বোধহয় ফোন রয়েছে, একটু দেখে নিই স্যার। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি মিনতি রায় বলছি বরানগর থেকে। হ্যাঁ বলুন প্লিজ। আমি বলছিলাম যে আমার মেয়ে আর কি, হ্যাঁ, তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ওর একটুখানি ন্যাক আছে আর কি হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে, কিন্তু ব্যাপার হচ্ছে ওর যেখানে কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্ট মানে কি শুধুই কি মানে শেফ হিসেবে বা রান্না টান্নার এই দিকেই যেতে পারে, মানে অন্য আদার্স আর কি কি অপশনস আছে সেগুলো কি ওনাদের ওখানে আছে কিনা, যদি থাকে একটু তাহলে। আজকে আমাদের ম্যাডাম যে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেটাই তো রান্নার বাইরের সাবজেক্ট। আচ্ছা, মানে উনি যেটা বলছেন সেই সাবজেক্টটাই কিন্তু আমি ওইটা শুনেই আমি আরো ইন্টারেস্টেড হয়ে আমি বললাম তাহলে এখানে হয়তো সেই ব্যাপারগুলো সমস্ত রয়েছে, একটুখানি ডিটেলসে আরো জানার জন্য। আচ্ছা ঠিক আছে, মানে অনেক কৃতজ্ঞতা জানাই আপনার এই খুব উপযুক্ত ফোন। প্লিজ ওয়াচ করুন স্যার, একটু উত্তর দিয়ে। হ্যাঁ অবশ্যই ম্যাডাম, আপনি যেটা কোয়েশ্চেনটা করলেন, শুধু রান্নার ব্যাপারটা নেই, এখানে আরও 3টে ডিপার্টমেন্ট আছে। যেরকম আমি বিলং করি ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে, যেখানে রিসেপশনের কাজ, বেসিক্যালি গেস্টকে ওয়েলকামিং করা, গেস্টের রুম অ্যাসাইনমেন্ট করা, গেস্টের কোনো প্রবলেমস থাকলে বা কোয়েরিজ থাকলে সেগুলোকে সলভ করা, এই ডিপার্টমেন্টের কাজ। প্লাস চেক ইন করানো, চেক আউট করানো, বিলিং করা গেস্টের এইগুলো। তারপর কোনো গেস্টের কোনো প্রবলেম হয়েছে থাকার দরুন, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ফ্রন্ট অফিস হলো নার্ভ সেন্টার, মানে ফ্রন্ট অফিসের থ্রুই বাকি ডিপার্টমেন্টের মানে সব চালনা করে। আর এছাড়াও আছে F&B ডিপার্টমেন্ট, যেখানে আপনি ফুড সার্ভ করা হয় গেস্টকে, কীভাবে ফুড সার্ভ করা হবে, মানে কোন দিক দিয়ে ফুড সার্ভ করা হয়, কীরকম একটা টেবিল সেট আপ কীরকম হয়, সেগুলো থাকে। এছাড়াও আছে আপনার হাউসকিপিং, যেটা আপনি রুম যদি আপনি বাড়িতে থাকেন তো আমাদের বেডস আছে, বেডস ওখানে বানানো কীভাবে সেটা শেখানো হয়। প্লাস ধরুন মানে রুমের ডেকোরেশন করা, রুমে কী কী ধরনের রুম হয়, বিভিন্ন ধরনের হোটেলে রুম হয়,
ঠিক আছে। প্লাস এছাড়াও হচ্ছে ডেকোরেশনস করা, যেরকম বললাম টাওয়াল ফোল্ডিং করা, এগুলো শেখানো হয়। এছাড়াও রুমের কীভাবে পরিষ্কার করা হয়, কী কী কেমিক্যালস ইউজ করা হয় রুম পরিষ্কার করতে, সেইগুলো জানানো হয়। এছাড়াও আরও অনেক জিনিস আছে, মানে যেরকম ধরুন আপনি একটা রুমের মধ্যে কোথায় কি আছে, বিভিন্ন অ্যামেনিটিস রুমের মধ্যে থাকে, সেইগুলো দেখা, এগুলো করা হয় আর কি। তারপর ধরুন ট্রাভেল, তিনি যেখানে ট্রাভেল করতে চাইছেন বা নেহাতে হয়তো বেড়াতে এসছেন, অনেক আছে না ফরেনার্সরা বেড়াতে আসে, তারা কালীঘাটের মন্দিরে যেতে পারে, তারা দক্ষিণেশ্বরে যেতে পারে, ভিক্টোরিয়া দেখতে পারে, সেটা এই যে ব্যাপারগুলো, সেগুলো ট্রাভেল ম্যানেজমেন্টটাও তো এরাই। হ্যাঁ একদমই, সেটা যে ডিপার্টমেন্টটা উনি বলছেন ওটা হলো কনসিয়াজ বলা হয়। বেসিক্যালি গেস্ট যদি হোটেলে ধরুন প্রথমবার এসছে, কলকাতায় প্রথমবারের জন্য এসছে, অনেক গেস্টের কিউরিয়াস থাকে যে আমি শহরের ঘুরে দেখবো শহরটা কিরকম, তো সেটা কনসিয়াজের কাছে আসতে পারে। কনসিয়াজের কাছে শহরের ম্যাপ থাকে, সেই অনুযায়ী কনসিয়াজ কী করতে একটা প্ল্যান করে দিতে পারে যে এইখানে ঘুরতে পারেন। এর জন্য আবার কনসিয়াজের থ্রু গাড়িও আপনি নিতে পারবেন, হোটেলের গাড়ি নিয়ে, হোটেলের মানে চার্জেস দিয়ে সেই গাড়ির থ্রুই আপনি ঘুরে দেখতে পারেন। প্লাস এই কনসিয়াজ যে পার্সন আছে, হি উইল বি অ্যাক্টিং অ্যাজ এ গাইড, মানে আপনাকে গাইড করে দেবে কোথায় কোথায় যেতে পারেন, কোন কোন হিস্টোরিক্যাল প্লেসেস আছে। সাপোজ কলকাতায় বলছি, যেরকম কলকাতায় ইন্ডিয়ান মিউজিয়াম, ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, এগুলো আছে। আরও সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, যেগুলো হিস্টোরিক প্লেসেস, সেইগুলো বিড়লা প্ল্যানেটোরিয়াম, এগুলো বিভিন্ন জায়গা রয়েছে। তো এইখানে কী করতে পারে গেস্ট, মানে যেতেই পারে, মানে অ্যাজ এ গাইড কনসিয়াজ যাবে ওনার সাথে। অনেকে আছেন যে ঠিক আছে আমরা কলকাতাতে ট্রাভেল করব একটা ফুল ডেজ, তার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি। এছাড়াও মানে যেটা বলছেন শুধু মানে ঘোরার জন্য না, অফিসিয়াল পারপাসে, সাপোজ অনেক কর্পোরেট গেস্টও আমাদের হোটেলে আসে, তারা পার্টিকুলার গাড়ি নেয় হোটেলের ডেইলি অফিস ইউজের জন্য, মানে অফিস পিক আপ অ্যান্ড অফিস ড্রপ, এই জন্য গাড়ি নেওয়া হয়। সেই কনসিয়াজ এই কাজটাও করে। তো এটা হলো ফ্রন্ট অফিসের পার্ট। আপনি যে বলছিলেন যে শুধু কিচেনের ব্যাপারটা নেই, এখানে 4টে ডিপার্টমেন্ট আছে। আপনার মানে ক্যান্ডিডেটের যেই ডিপার্টমেন্ট পছন্দ হবে সেই ডিপার্টমেন্টটা অবশ্যই যেতে পারে। চমৎকার বলছেন। এবং আপনাদেরকে একটা ছোট্ট করে গল্প বলি, তাহলে খুব ইন্টারেস্টিং মনে হবে। এটা আমি অগ্নিব বাবুকেও বলবো যে দেখুন, কলকাতাতে 70-80 দশকে 4টে হোটেল ছিল। 5 স্টার বলতে যেটা বোঝায় না, মানে পুরো দস্তুর সমস্ত ফেসিলিটি উইল গেট, সেটা গ্র্যান্ড হোটেল ছিল, ওবেরয় গ্র্যান্ড। কিন্তু ক্রিকেটাররা উঠতেন সব প্রথম দিকে, মানে 60-এর দশকেও তারা উঠতেন গ্রেট ইস্টার্ন হোটেলে। সেটাকে টিপিক্যালি 5 স্টার বলা যায় না, মানে এখনও সেটার যে অবস্থা আমি জানি না, এখন তো হাত বদল হয়েছে, যাই হোক। আর ছিল পার্ক হোটেল, বহু পুরনো পার্ক হোটেলটা সারা ভারতবর্ষে, কেন সারা পৃথিবীতেই বোধহয় আছে। আর ছিল হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল। এই 4টের বাইরে কোনো 5 স্টার হোটেল ছিল না কলকাতায়। তো খুব ইন্টারেস্টিং গল্প বলি যে তখন ইন্ডিয়া টিম আসলে তারপরে তাদেরকে সুইচ করে দেওয়া হয়েছিল গ্র্যান্ড হোটেলে, যে গ্র্যান্ড হোটেলে উঠবে, দুটো টিমই উঠবে একসাথে। তো গ্র্যান্ড হোটেলে তখন ইন্ডিয়া টিমকে 500 টাকা করে লাঞ্চের ডিনারের খরচা দেওয়া হতো, লাঞ্চ তো মাঠে খেত, আর ব্রেকফাস্টের জন্য 200 টাকা দেওয়া হতো। তখনকার দিনে 200 এবং 500 খুব মানে বেশি না হলো, খুব কমও না। কিন্তু আজকের দিনে ধরুন ব্রেকফাস্টের জন্য হয়তো 10,000 টাকা দেওয়া হলো ব্রেকফাস্ট, বা 20,000 টাকা দেওয়া হলো ডিনারের জন্য। সেই দিন তখন ছিল না, তখন কিন্তু ক্রিকেট বোর্ডের কাছে পয়সা ছিল না। তা আমাদের মহান দিলীপ বেঙ্গসরকার উঠেছিলেন এরকম গ্র্যান্ড হোটেলে। তিনি সকালবেলা ওই 200 টাকা থেকে বাঁচাবার জন্য পেছনের যে নিউ মার্কেট রয়েছে সেখান থেকে 2 ডবল ডিম সেদ্ধ আনতেন আর 4টে টোস্ট আনতেন। কত খরচা হতো? হার্ডলি হয়তো তখনকার দিনে 20 টাকা খরচা হতো। মানে তখন খেলোয়াড়দের টাকা ছিল না। ফলে এই যে আমাদের আলোচনাটা হচ্ছে, আপনি একটা হোটেলে উঠলেই আপনি লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো ফ্রি পাবেন এমন কোনো গ্যারেন্টি নেই, কিন্তু মানে গ্যারেন্টিটাই নেই। ইউ হ্যাভ টু পারচেস, মানে সেটা আলাদা খরচা। মানে আপনি হোটেলে উঠলেন, আপনাকে একটা ফ্রি ড্রিঙ্কস দিল, হয়তো সেটা কোল্ড ড্রিঙ্কস দিতে হতে পারে বা হোয়াট এভার ইট ইজ, কিংবা একটা হয়তো ফ্রি ব্রেকফাস্ট থাকতে পারে আজকাল যেটা হয়েছে, প্যাকেজের উপর নির্ভর করে। এই যে পুরো গল্পটা বললাম, এই গল্পটা কিন্তু ফ্রন্ট অফিসের গল্প, তাই তো? একদমই ফ্রন্ট অফিসে বেসিক্যালি এই যেটা বলছেন আপনি, মানে যে প্যাকেজের ব্যাপারটা, ওটা ব্রেকফাস্ট থাকবে কি থাকবে না সেটা প্যাকেজেরও নির্ভর করে। তখন ছিল না, তখন ফ্রি ব্রেকফাস্ট ছিল না বলে ওই টাকা ধরিয়ে দিত। প্যাকেজের বলতে যেরকম আমাদের 4টে ধরনের প্যাকেজ হয়, যেরকম ইউরোপিয়ান প্ল্যান হয়, কন্টিনেন্টাল প্ল্যান হয়, মডিফাইড আমেরিকান প্ল্যান হয়, আর মানে আপনার মানে বারমুডা প্ল্যান হয়। ঠিক আছে, এই 5 ধরনের প্ল্যান আছে। ইউরোপিয়ান প্ল্যানে যেরকম আপনি শুধু রুম পাবেন,
শুধু রুমটা পাবেন। কন্টিনেন্টাল প্ল্যানে আপনি ব্রেকফাস্টের সাথে রুম পাবেন, ঠিক আছে। মডিফাইড আমেরিকান প্ল্যানে আপনি রুম পাবেন, ব্রেকফাস্ট পাবেন, আর যে কোনো একটা মেজর মিল পাবেন, মানে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা। আর এটা কোনটা? মডিফাইড আমেরিকান প্ল্যান। আর তবে যথেষ্ট দিচ্ছে। হ্যাঁ, আর আরেকটা পয়সাটা যেটা হয়তো সেভাবে কাটছে। একদমই। আর আমেরিকান প্ল্যানে যেটা হয় সেটা হলো ফুল মিল পাবেন, মানে আপনি ব্রেকফাস্টও পাচ্ছেন, রুমও পাচ্ছেন, প্লাস দুটো মেজর মিল পাচ্ছেন। এটা রেয়ারলি ইউজ করা, জেনারেলি হোটেলে ইপি আর সিপিটার উপরেই চলে, মানে ইউরোপিয়ান প্ল্যান যেটা বললাম শুধু রুম, আর কন্টিনেন্টাল প্ল্যান যেটা হলো রুম প্লাস ব্রেকফাস্ট, এটাই চলে আর কি। আচ্ছা, আমি একটা কথা আপনাকে বলি, হোটেল ট্রাইডেন্ট যেখানে গুলি চলেছিল, সেই নারকীয় পাকিস্তানিদের যে ওই যে হোটেলের উপর গুলি চালিয়ে, হ্যাঁ, মুম্বাইতে যে ইনসিডেন্ট, মুম্বাইতে। 26/11 যে হ্যাঁ, ইনসিডেন্টটা, সেটা কিন্তু ওবেরয়ের হোটেল। এবং সেটা প্রায় বোধহয় তাজের, ওটা তাজের হোটেল না, তাজেরটা তাজ ইন্টারন্যাশনাল, তাজের। যেটা মানে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে, ওটাতে না। ট্রাইডেন্টটা হচ্ছে কি আপনার নরিমান পয়েন্ট, সুবিশাল, প্রায় 20 তলা উঁচু হোটেল। একদম। তো ফরচুনেটলি আমি ওইটাতে ট্রাইডেন্টে অনেকবার উঠেছি। এবার সেখানে নাকি 20টা না 21টা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি শুধু খেতে গেছি, সেখানেও কিন্তু রিসেপশনের একটা কাজ রয়েছে। হ্যাঁ, অবশ্যই। আপনি তো এখন থাকার কথাটা যেটা বললেন, মানে আমি থাকছি না। হ্যাঁ, ওখানে এবার গেস্ট যদি এসে এনকোয়ার করে, যে সাপোজ জিজ্ঞেস করলো যে বেস্ট রেস্টুরেন্ট কোনটা আছে, তোমাদের এখানে এতগুলো অপশন আছে, তার মধ্যে তুমি বেস্ট কোনটা বলো। মানে এবারে বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন কুইজিনের হয়, এবার আমি গেস্টকে জানতে হবে যে আপনি কোন কুইজিনে বেশি ইন্টারেস্টেড আছেন, তবে সেই রেস্টুরেন্টটাই আমি সাজেস্ট করবো। অবশ্যই আমি চেষ্টা করবো আমাদের হোটেলেই সাজেস্ট করো, অন্য কোনো রেস্টুরেন্টে সাজেস্ট করবো না। আপনার হোটেলের মধ্যেই আমি যেটা বললাম, ট্রাইডেন্টের মধ্যে প্রায় 20টা 22টা রেস্টুরেন্ট আছে। তার মধ্যে আমি বললাম যে আমি ইন্ডিয়ান খাবার খাবো না, যে কন্টিনেন্টাল, তোমাদের কন্টিনেন্টালের মধ্যে বেস্ট কোনটা? হ্যাঁ, তো ওটা বেসিক্যালি যে রেস্টুরেন্টটা কন্টিনেন্টালের জন্য মানে বেস্ট আছে, সেটাই আমি সাজেস্ট করবো। ওখানে যে কটা রেস্টুরেন্ট, সেটাও তো আপনাদের এই কোর্সের মধ্যেই পড়ছে। কোর্সের মধ্যেই পড়ছে। এবার পার্টিকুলার আমি কি বললাম, আমি যখন গেস্টকে হ্যান্ডেল করছি, গেস্ট এসে অনেক কিছু কোয়েশ্চেন্স করে। ফ্রন্ট অফিসের পার্ট যেটা আমি বললাম, সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো গেস্ট অনেক ধরনের কোয়েশ্চেন করবে, সেগুলোকে সলভ করা। সেগুলো করতে আমি খুব ভালো পারতাম, সেই জন্য আমি ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টটা চুজও করেছি। তো আমার এই জিনিসটা প্যাশন ছিল যে গেস্ট, মানুষকে ফেস করতেন। হ্যাঁ, গেস্ট অবশ্যই অনেক ধরনের মানুষকে ফেস করেছি, মানে বিভিন্ন গেস্টদের বিভিন্ন আইডিয়া হয়, বিকজ দে আর কামিং ফ্রম ডিফারেন্ট কালচার। অনেক ধরনের কালচার থেকে আসছে তাদের বিভিন্ন, যেরকম আমেরিকান গেস্ট আসতো, আপনার ক্যানাডিয়ান গেস্ট আসতো, তারপরে আপনি ধরো আরও বিভিন্ন বিভিন্ন কান্ট্রির গেস্ট আসতো, বাংলাদেশিরা আসতো। তো বিভিন্ন গেস্টদের বিভিন্ন, বাংলাদেশে যেরকম বাংলাতেই কথা বলতো, তো ওদের শুধু বাংলাতেই বেসিক্যালি ছিল, তো তারপর উত্তর দিতে হয়। এবার গেস্টের ব্যাপারটা যেটা ছিল সেটা হলো গেস্ট যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজে আমাকে রিপ্লাই দিতে হবে। এবার ইংলিশে বললে ইংলিশ, হিন্দিতে বললে হিন্দি, বেঙ্গলি জেনারেলি হতো না, যেরকম বললাম বাংলাদেশি গেস্টটাই শুধু বাংলায় কথা বলতো, বাকিরা ইংলিশেই বলতো, তো ইংলিশেই আমরা রেসপন্স করতাম। হ্যাঁ, মানে ফ্রেঞ্চ গেস্ট আসলেও কিন্তু তাকে ইংরেজিতেই উত্তর দেওয়া হতো। ফ্রেঞ্চ, হ্যাঁ, তারা ইংলিশেই বলতো জেনারেলি। এবার হ্যাঁ, প্রবলেম যেটা হতো, প্রবলেম বলবো না, মানে ওটাও ফেস করেছি। চাইনিজ গেস্ট বা জাপানিজ গেস্ট, ওরা কি করতো, ওদের ইংলিশ বোঝাও যায় না, ওরা ইংলিশ বলতোই না। ওরা কি করতো, ট্রান্সলেট করে দিত, মোবাইলে লিখে দিত ওদের নিজের ল্যাঙ্গুয়েজটা, সেটা টু ইংলিশ করতো। টু ইংলিশ করলে সেই জিনিসটা কি হতো, আমরা দেখে বলতাম আচ্ছা এটা বলেছে, তার বদলে আবার আমরা কি করতাম, ওই মোবাইলেই লিখে দিতাম, লিখে দিলে ওরা বুঝে যেত যে কি বলার উত্তরটা। আচ্ছা অগ্নিবাবু, একটা কথা আমি বলি যে whenever you will work in a 5-star hotel or like that, you must be comfortable in English, definitely. Absolutely. তো এই গ্রামগঞ্জের ছেলেপুলেরা যদি এই কোর্স পড়তে আসে, তারা ধরুন মাধ্যমিকের রেজাল্টটা বেরোলো বা হায়ার সেকেন্ডারি পাস করে তারা আসবে, তারা ইংরেজিতে কথা বলবে কি করে? হ্যাঁ, সেটা তো ক্লাসটা আপনিও দেখছিলাম সেদিনকে ইংরেজিতে নিচ্ছিলেন। হ্যাঁ, একদমই প্রথম দিন থেকে, যেদিন থেকে অ্যাডমিশন হবে, ফ্রম ফার্স্ট ডে উই অলওয়েজ ট্রাই টু টক উইথ দেম ইন ইংলিশ, মানে ওদেরকে বলার চেষ্টা করি, ইংলিশে মানে বুঝিয়ে দিই। এবার আপনি যেটা বলছেন ইংলিশে পুরো বলে গেলে তো ওরা বুঝবে না, অনেক সময় বাংলাতেও বুঝিয়ে দিতে হয় যাতে ওরা বোঝে, মানে কিন্তু মেনলি শেখানো হয়। হ্যাঁ, ইংরেজি আলাদা করে কমিউনিকেশন আমাদের টিচার আছে, শুধু কমিউনিকেশন টিচার না, বাট দ্য এন্টায়ার টিম, যে এন্টায়ার টিমটা রয়েছে, সবাই মিলে চেষ্টা করি ওদের ইংলিশ ডেভেলপ করার জন্য। মানে কোনো স্টুডেন্টের চিন্তা নেই, 100% গ্যারান্টি এটুকু দেওয়া যেতে পারে যে ইন্টারভিউতে বসবে ওরা 3 বছর বাদে বা 1 বছর বাদে যে ইন্টারভিউতে বসবে, তার আগে ওরা প্রিপেয়ার্ড হয়ে বসবে, এইটুকু গ্যারান্টি আমরা আপনাদের দিতে পারি। কারণ ব্যাপারটা হলো আমরা সবাই মিলে সেই সেম এফোর্টে এইটা চেষ্টা করি যাতে তাদের ইংলিশটা বেটার হয়। আর একটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার আপনাদের কাছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি যদি মনে করুন ও ফার্স্ট ইয়ার এখন পড়ছে, কিন্তু আমি চাইছি না কোনো টেকনিক্যাল কোনো কোর্স পড়াশোনা করুক, কিন্তু যদি ম্যানেজমেন্ট যদি করাই, আমি বিগত একটা প্রোগ্রাম আগে আমি ফলো করলাম,
যে সেখানে আপনারা বলছেন যে বিদেশেও তাদের পোস্টিং রয়েছে বা ক্যাম্পাসিং এ আপনারা বাইরেও আপনারা পাঠাতে পারবেন। হ্যাঁ। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সেক্ষেত্রে তো পাসপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পাসপোর্ট তৈরির ক্ষেত্রে কি আপনার কিছুটা কি সাংঘাতিক operate প্রশ্ন করবে? করেছেন, সাংঘাতিক প্রশ্ন করেছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমরা এই সাবজেক্টে ঢুকছিলাম, আমরা ইন্ডিয়ান হোটেলটা শেষ করে আমি অভিজিৎ বাবুর সঙ্গে, মানে আপনাদের সেক্রেটারি কাম ওনার অফ দ্য ডলফিন মানে অল দ্য ডলফিনস, যেটা আপনাদের হোটেল রয়েছে নিজেদের বিউটিফুল একটা রয়েছে, এবং ইনস্টিটিউশন যেটাতে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট। তো অভিজিৎবাবু আমাকে বিদেশের কিছু গল্প বলেছিলেন এখানে আর কি, দুবাই বা ইত্যাদি ইত্যাদি জায়গায় গিয়ে স্মার্টলি কাজ করছে, এবং 2 বছরে তারা যে রোজগার করছে তাতে করে তাদের কামিং 6 বছর 7 বছর তারা আরামসে খেয়ে পড়ে থাকতে পারে। একদমই। আর সেখানে এখানে একটা প্রশ্ন করলেন ভদ্রলোক, কিন্তু মারাত্মক প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন? আমরা আলোচনা করেছি, আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, সেটা আমাদের প্রিভিয়াস প্রোগ্রামে বলেছি যে বাইরে যেতে গেলে তার যা যা রিকোয়ারমেন্ট দরকার, কিন্তু পাসপোর্টটা কে করবে? পাসপোর্টটা নিজেকেই করতে হবে। পাসপোর্টটা তো মানে ভিসা মেডিকেলের ব্যবস্থাটা যে কোম্পানিতে সিলেক্টেড হবে সেই কোম্পানিতে অবশ্যই সেই কোম্পানির থেকে এক্সপেন্স দিয়ে করা হবে, বাট পাসপোর্টটা নিজস্বই করতে হবে। না, এখন গভর্নমেন্ট যে নিয়মটা করেছে সেটা খুব ভালো নিয়ম, যে পাসপোর্টে অ্যাপ্লাই করলে তার ডিটেলস সঙ্গে সঙ্গে দিলেই পাসপোর্টটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। হ্যাঁ, সেটা তো হয়ে যাচ্ছে। আগে যেমন পাসপোর্ট করাতে গেলে পাসপোর্টের জন্য 2 মাস 2.5 মাস 3 মাস এমনকি 6 মাস অপেক্ষা, হ্যাঁ, হ্যাঁ। পাসপোর্ট বেরোতো, হ্যাঁ একদমই। কিন্তু পাসপোর্টের জন্য বসে থাকতে হতো, এবং পাসপোর্ট করাতে গেলে সেই পাসপোর্ট অফিসে যাওয়ার মানে ডিসগাস্টিং ব্যাপার, তারপরে আবার এনকোয়ারি করে এখন অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে এখন গেছে। কিন্তু আপনি নেটেই পাসপোর্ট করে দিতে একদমই পারছেন। একদমই তাই, একদমই তাই। সুতরাং যিনি ফোন করেছিলেন তাকে বলি, স্যার আপনার পাসপোর্ট করাটা কিন্তু আজকের দিনে কোনো কঠিন ব্যাপার না, আপনি বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তারপরে ওরা আপনাকে হয়তো কোনো সময় ডাকলো, বা আপনার বাড়িতে পুলিশ এনকোয়ারি হলো যে আরে লোকটা কোথায়, কি বৃত্তান্ত, পাসপোর্টটা বার করা যাবে। কিন্তু ভিসাস অ্যান্ড আদার্স আপনাকে তো ডাকবে, আপনাকে তো মানে অ্যাপ্লাই করতে হবে দুবাই বা বিশ্বের যে কোনো একটা জায়গায়। তারা যদি বলে যে হ্যাঁ তোমার জন্য চাকরি রেডি আছে, তাহলে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবে সেইটার উপর ভিত্তি করে, কারণ সেটা দুবাইয়ের কোম্পানি, আপনি হাই কমিশনারের অফিস বা যেগুলো রয়েছে বা এগুলো দেখার জন্য কিন্তু প্রত্যেকটা দেশের কানেক্টিং কোনো না কোনো অফিস কলকাতাতেই আপনি পেয়ে যাবেন। একদমই। তারা আপনাকে, কারণ আমি এই ট্রেডে কাজ করেছি কিছুদিন, মানে ট্রাভেলিংয়ের ব্যাপারটা জানি, তারা আপনাকে কিন্তু সমস্ত দেখে আপনাকে ছাপ মেরে দেবে। বিশ্বে একটা দেশে যাওয়াটা খুব ফ্যাকড়া, আপনাদের ফ্র্যাঙ্কলি বলছি, যে এত ভ্যাজ করবে, এবং তারা মানে বেসিক্যালি খুব মিসবিহেভও করে, কিন্তু দেশটা অপূর্ব। সেটা যে ফ্রান্স। ফ্রান্স আমার একটা দেশ যেখানে মানে ধর্মের কোনো কারবার নেই, যে কোনো ধর্মের মানুষ থাকতে পারে, একেবারে ধর্মনিরপেক্ষ একটি দেশ, কিন্তু যা ফ্যাকরা তাদের ওখানে ভিসা বানাতে, শুধু ফ্রান্স বাদ দিয়ে বাকি মানে ডলফিন আপনাকে ব্যবস্থা করে দেবে, এইটুকু গ্যারান্টি আপনাদের দিচ্ছি। ফ্রান্সে যাওয়ার, ফ্রান্সেও আপনাকে পাঠানো যাবে, ফ্রান্সে পাঠানোটা অভিজিৎ মণ্ডলের বাহাতের খেলা, কিন্তু টাইম লাগবে, কারণ ফ্রেঞ্চরা এমন অদ্ভুত, এখানে যারা হাই কমিশনার যেটা রয়েছে পার্ক স্ট্রিটে, ওরা ফরাসি যারা কথাই বলে না, একজন মিডিয়েটার বসিয়ে রয়েছে, সেই ইংরেজিতে খানিকটা হয়তো কথা বলবে, দে হেট ইংলিশ হাউ এভার, এই একটা ফ্যাক্টর, মানে ল্যাঙ্গুয়েজ ফ্যাক্টর একটা আছে ফরাসিদের। এছাড়া কোনো দেশে যাওয়াটা সমস্যা না, সেটা কিন্তু ডলফিন দায়িত্ব নিয়ে আপনার সমস্ত ব্যবস্থা। একদমই তাই, একদমই তাই। মানে আমি এটা উত্তরটা দিয়ে দিলাম, কারণ আমি এটা প্রোগ্রামটা করতে করতে আমি ইউজ টু হয়ে গেছি, কিন্তু কোনোটা সমস্যা না। মানে আপনি এসে ভর্তি হলেন, এবার আপনি বিদেশে যেতে চান কি অস্ট্রেলিয়া যেতে চান, তার সাজেশনটাও কিন্তু এরাই ঠিক করে দেবে যে না তুমি এখন ওই দেশে যেও না, বা আমেরিকাতে গিয়ে কিন্তু তুমি লং টাইমে চাকরি করতে গেলে যে স্যালারিটা পাবে তার থেকে তুমি বেটার কানাডাতে পাবে। একদম। তুমি যেটা পছন্দ দেখো কানাডার জন্য তুমি এটা অ্যাপ্লাই করে দেখো, কারণ বিদেশে এই ধরনের কোয়ালিফাইড লোকের খুব অভাব। একদমই তাই। পরিষ্কার বলি আপনাদের, আপনারা ভাবেন না বিদেশে গিয়ে পড়াশোনা করছে, পড়াশোনাটা তারা করায়। আপনাদের বলি এই যে বড় বড় দেশ রয়েছে না, তারা পড়াশোনা করা, বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, তাদের দেশের লোক কাজ করা, তাদের দেশের লোক অত কোয়ালিফাইড নয়। হ্যাঁ, একটা পার্সেন্টেজ তো ডেফিনেটলি আছে, সব কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড থেকে যায়, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, সেই চায়না, জাপানে অবশ্য নিজেদেরই এখন যথেষ্ট সতেজ তারা, হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু বিদেশে যায়। তা হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা অ্যাসিওর করা হচ্ছে আপনাদের
যে আপনাদের যাওয়ার জন্য কোনো দালাল ধরার দরকার নেই, এরাই ব্যবস্থা করে দেবে, তাই তো? একদমই তাই। কারণ এটা বলা দরকার যেহেতু। হ্যাঁ, ওনার কোয়েশ্চেন। সবশেষ যেটা প্রশ্নটা করি যে আপনাদের ওখানে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি? এই তো শুনলেন তো এক ভদ্রমহিলা বলছেন যে ভর্তি হওয়ার প্রক্রিয়া বলতে আমাদের এখানে দেখুন বিভিন্ন কোর্স আছে, যেরকম ডিপ্লোমা রয়েছে, মাস্টার্স ডিগ্রি রয়েছে, কালিনারি সায়েন্স রয়েছে। কালিনারি সায়েন্স মানে হলো পুরো কিচেনের উপরে, হ্যাঁ, যেটা কালিনারি সায়েন্স রয়েছে, আর ডিগ্রি কোর্স তো রয়েছেই, ঠিক আছে। এগুলো এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট আলাদা করে রয়েছে, এই কোর্সগুলো রয়েছে। এবার যেটা আমি সবাইকেই বলবো, যদি কলেজে এসে একবার ক্যাম্পাসটা ভিজিট করেন, তারপরে আপনাকে পুরোপুরিটা বুঝিয়ে দেওয়া হবে। আর আমি এইটুকু বলতে পারি, আমাদের ক্যাম্পাস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন হোল কলকাতা। এইটুকু আমি বলতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস আছে উইথ দ্য বেস্ট ফ্যাসিলিটিস। উই অলসো হ্যাভ হস্টেল ফ্যাসিলিটিস, আমাদের হস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে। সুতরাং আমি বলবো যেই মানে চুজ করার আগে আপনার একবার অবশ্যই ক্যাম্পাসটা ভিজিট করা উচিত। এবং আমরা মনে করি যে মাধ্যমিক পরীক্ষা পাশ করলে কিন্তু এখানে ভর্তি হওয়া যায় না। এখানে ভর্তি হতে গেলে আপনাকে হায়ার সেকেন্ডারি পাশ করতেই হবে। যদিও আইএসসি বা সিবিএসসির সম্ভবত রেজাল্ট সব আউট হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি যে কোনো দিন বার হতে পারে। তো রেজাল্ট আউট হলে দেরি করা চলবে না। এদের এখানে নিশ্চয়ই একটা অ্যাডমিশনের ফর্মালিটিস আছে। আপনি গেলেন আর ধারাক করে ভর্তি হয়ে গেলেন এমন না। আপনাকে একটা জিজ্ঞেস করা হবে যে আপনার কতটুকু কোয়ালিটি আছে, কি জানেন, কারণ আপনাকে নেওয়া হবে, শেষ পর্যন্ত আপনাকে ভর্তি করা হবে, কিন্তু আপনার মধ্যে ল্যাপসেস মানে আপনার মধ্যে ফাঁক কোনগুলো রয়েছে। আচ্ছা, আমি খুব ভালো কথা বলতে পারি না, তাহলে কিচেনের ব্যাপারে তাকে পাঠিয়ে দেওয়া হবে। যে ভালো কথা বলতে পারে না, তার হোটেলে চাকরি করা তো মুশকিল না, তাকে কিচেনে দেওয়া যাবে। আচ্ছা, যে খুব স্মার্ট লুকিং, হ্যাঁ, লাইক আমাদের অগ্নিবাবুর মতন ভেরি স্মার্ট লুকিং, এদের ফ্রন্ট অফিসে দেবে, রিসেপশনে দেবে, এরা সমস্ত করবে। সেটা তো অবশ্যই। দেখুন, ওটা ইংলিশটাও ডেভেলপ করে নেওয়া যায়, যত সময় যাবে ইংলিশটা ডেভেলপ হবে। তারপরে ফাইনালি যখন 1 বছর বাদে ইউ ক্যান টেক ইউর কল, মানে আপনি কোন ডিপার্টমেন্টে যাবেন সেটাও। প্রথমে হয়তো ডিপ্লোমা ইন এফ&বি চুজ করেছেন, বা ডিপ্লোমা বা ধরুন ডিগ্রিতে প্রথমে ট্রেনিংটা করার পর একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও আমাদের প্রোভাইড করা হয়। সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার পরে আমার মতে স্টুডেন্টরা চুজ করতে পারে যে কোন ডিপার্টমেন্টে যাবে, কারণ তারা বুঝতে পারে যে তাদের জন্য কোনটা সুইটেবল। অবশ্যই যেটা বলছেন, হ্যাঁ, উনি যেটা বললেন যে কমিউনিকেশনটা একটা অনেক বড় ফ্যাক্টর, তার জন্য কিচেনে যাওয়াটা যেতে পারে, কিন্তু এমন না যে কমিউনিকেশন নিজে ডেভেলপ করা যায়। আমরা তার জন্য রয়েছি, সব টিচাররাই রয়েছে কমিউনিকেশনটাকে ডেভেলপ করার জন্য। আমরা সবাই আমাদের বেস্ট ট্রাই করি। কমিউনিকেশন না, আমি কথা বলতে গেলে আমার হয়তো স্ট্যামারিং হয় বা কিছু হতে পারে। হ্যাঁ, সেইটার ক্ষেত্রে অবশ্যই সেটা কথাতে হয়তো আটকে যেতে পারে। সেই রকম ক্ষেত্রে তো অবশ্যই কিচেন, এই কোর্স পড়াতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনার কিচেনের মতন অ্যাট্রাকটিভ ডিপার্টমেন্টে আপনি যেতেই রয়েছে অবশ্যই। হ্যাঁ, সেখানে যেতেই পারে, কারণ আপনি যেটা বললেন, হ্যাঁ, ওরকম প্রবলেম থাকতে পারে। তার মধ্যে যে আমার এটা একটা লজ্জার ব্যাপার সেরকম কোনো ব্যাপার না, কারণ তুমি যেতেই পারো ওই ডিপার্টমেন্টে। তুমি যেহেতু তোমার এটা প্রবলেম রয়েছে, সুতরাং এইটা একটা অনেক বড় স্কোপ, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। এটা একটা অনেক বড় স্কোপ, যেহেতু মানে আমার একটা স্ট্যামারিং প্রবলেম রয়েছে যেটা আপনি বললেন, সেই জন্য আমি কি করতে হবে, আমি কিচেনে যেতেই পারে। কারণ কিচেনে বেশি গেস্টদের সাথে অতটা ইন্টারাক্ট করতে হতে পারে, কিন্তু বেশি না, যতটা দরকার ততটা আমরা নিশ্চয়ই করতে পারবো। কিন্তু বাকিটা কি হচ্ছে, বাকিটা আমি কিচেনে থাকলে আমি কি করছি, আমি নিজের আমার হ্যান্ডের স্কিল বা আমার টেকনিক্যাল স্কিলের থ্রু আমি কি করতে খাবারটা প্রোভাইড করতে পারছি আর বানাতেও পারছি গেস্টকে জন্য। ন্যাচারালি। তো ফলে আপনারা দেখছেন যে খাবার রান্নারও দৃশ্য আমরা দেখাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু হোটেলের আজকে একটা মূল বিষয় যেটা, যে আপনি একটা হোটেলে প্রবেশ করলেন, আপনার গাড়িটা এসে দাঁড়ালো, আপনি কোনো একটা রেস্টুরেন্ট চুজ করতে পারেন, কিংবা ওখানে থাকতে পারেন, দুটোই সম্ভব। আপনি আপনার কিছু ভিজিটার্সদের নিয়ে, কিছু গেস্টকে নিয়ে, আগে উত্তম কুমার সুব্রত মুখার্জিকে নিয়ে গ্র্যান্ড হোটেলে যেতেন চা খেতে, আড্ডা মারতে। তো আপনি খেতেও যেতে পারেন, আবার আপনি থাকতে যেতেও পারেন, সেটা আপনার চয়েস। বাট সব ব্যবস্থাই কিন্তু ফ্রন্ট অফিস আপনাকে উপযুক্তভাবে করে দেবে, এবং সেটাতে যারা চাকরি করে, আপনার মধ্যে যদি স্মার্টনেসের অভাব থাকে বা আপনার ছেলে, ওটা কোনো সমস্যা না, স্মার্টনেস তৈরি করে ফেলা যায়। একদমই তাই। জামা কুচকে গেলে ইস্ত্রি করলে কিন্তু জামাটা আবার নতুন জামার মতন লাগে। সুতরাং সেই ইস্ত্রি করার মেশিনগুলো কিন্তু, মানবিক ইস্ত্রি করার মেশিনগুলো কিন্তু এনাদের হাতে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার দাস বর্মন, আপনি আসাতে আজকে খুব ভালো লাগলো। ইউ আর এ ভেরি গুড লুকিং পার্সন। থ্যাংক ইউ। এরকম ধরনের স্মার্ট প্রোগ্রামের আপনারা যত থাকবেন, যত ভালো ফ্যাকাল্টি আপনাদের মতন পাওয়া যাবে, তত ভালো। আজকের মতো শেষ করছি, সামনে রোববার। থ্যাংক ইউ।